হ্যালো গাইস, ওয়েলকাম টু এফসি টক শো। এফসি টক শোতে আপনাদের সকলকে স্বাগত। কাল 3রা এপ্রিল মোহনবাগান ভার্সেস জামশেদপুর এফসির সেমিফাইনাল ম্যাচ আছে। তো সেই ম্যাচ খেলা হবে জামশেদপুর এফসির হোম গ্রাউন্ডে জিআরডি টাটা কমপ্লেক্সে। তো আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সেই ম্যাচের প্রিভিউ, অর্থাৎ ম্যাচের ফরমেশন কিভাবে কি হতে পারে, মোহনবাগান কিভাবে জামশেদপুরের বিরুদ্ধে দল নামাবে, এছাড়া জামশেদপুর কিভাবে মোহনবাগানের বিরুদ্ধে দল নামাতে পারে, মলিনার ট্যাকটিক্স, এছাড়া খালিদ জামিল কিভাবে তিনি খেলাতে পারেন তার দলকে, সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তো সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা চ্যানেলে নতুন, এবং সঙ্গে থাকুন। আমরা এক্ষুনি আপনাদের সামনে ট্যাকটিক্স নিয়ে আসছি। তো প্রথমেই মোহনবাগানের ফরমেশন নিয়ে যদি আমরা কথা বলি, সেক্ষেত্রে মোহনবাগান 4-2-3-1 ফরমেশনে নামাতে পারে, যেখানে গোলকিপারে অবশ্যই ভিশাল ক্যাথ থাকবেন। এছাড়া অ্যালবার্টো রড্রিগেজ এবং টম অলডার্ডের যে কম্বিনেশন আমরা বরাবর দেখে এসেছি মোহনবাগানের আগের ম্যাচগুলোতে, অর্থাৎ লিগ পর্যায়ে যে ম্যাচগুলো ছিল সেগুলোতে, তো সেক্ষেত্রে এই কম্বিনেশনই থাকবে অ্যালবার্টো রড্রিগেজ এবং টম অলডার্ডের। এছাড়া লেফট ব্যাকে অবশ্যই ক্যাপ্টেন শুভাশিস বোস, রাইট ব্যাকে আশিস রায়। এছাড়া যেহেতু আপুইয়া নেই চোটের জন্য, তিনি ট্রাভেল করেননি দলের সাথে, সেক্ষেত্রে আপুইয়ার পরিবর্তে ভরসাযোগ্য মিডফিল্ডার অনিরুদ্ধ থাপাকেই নিশ্চয়ই বেছে নেবেন কোচ জোসে মলিনা। এছাড়া দীপক টাংরি তিনি থাকবেন অবশ্যই ডিফেন্সিভ ব্লকার হিসেবে। এছাড়া লেফট চ্যানেল বরাবর লিস্টন কোলাসো, এবং রাইট চ্যানেলে সাহালকে আমি রেখেছি। তার কারণ হলো রাইট চ্যানেলে মনভীর তিনি নেই, কারণ তারও চোট আছে, যে কারণে তিনিও আপুইয়ার মতো দলের সাথে ট্রাভেল করেননি, এবং সাহালকেই কোচ অ্যাজ এ রাইট উইং খেলাতে পছন্দ করবেন। এছাড়া অপশন হিসেবে অবশ্যই আমাদের হাতে আশিক কুরুনিয়ান আছেন, তিনি রাইট চ্যানেল লেফট চ্যানেল যে কোনো চ্যানেলেই তিনি খেলতে পারেন, কিন্তু সাহাল তিনি বেশি প্রেফারেবল হবেন মলিনার কাছে। এছাড়া অ্যাটাকিং মিডফিল্ডে গ্রেগ স্টুয়ার্ট কে আমি দেখেছি। এছাড়া হয়তো কোচ মলিনা তিনি গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তে অন্য কাউকে, যেমন জেসন কামিংস, এছাড়া ডিমি পেট্রাটাসকে খেলাবেন, সেটা মলিনার ব্যাপার। আমরা যখন কাল স্টার্টিং 11 অ্যানাউন্স হবে তখন দেখবো সেটা। তবে আমি গ্রেগ স্টুয়ার্টকে রেখেছি, কারণ গ্রেগ স্টুয়ার্টের যে প্লে মেকিং এবিলিটি সেটা কামিংস এবং ডিমির থেকে যথেষ্ট ভালো হলেও গ্রেগ স্টুয়ার্ট লাস্ট কিছু ম্যাচে ফর্মে নেই, সুতরাং গ্রেগ স্টুয়ার্ট হয়তো সেমিফাইনালে তিনি সেই পুরনো ছন্দে তাকে আমরা দেখতে পাবো, কারণ একটা হাই ভোল্টেজ ম্যাচ, অবশ্যই সেমিফাইনালের একটা হালকা প্রেশার থাকবে সবার ওপর। এছাড়া কামিংসকে যদি খেলান কোচ জোসে মলিনা, সেক্ষেত্রে ভালো হবে। কামিংস তিনি সেন্টার ফরওয়ার্ড হিসেবে সবার কাছে পরিচিত হলেও আমাদের সকলের কাছে জেসন কামিংস মূলত লাস্ট যে গ্রুপ ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোতে মোহনবাগানের অ্যাটাকিং মিডফিল্ডে প্লে মেকার হিসেবে যথেষ্ট ভালো পারফরমেন্স করে দিয়েছেন। এছাড়া ডিমি পেট্রাটাসকে নিয়ে আর কিছু বলার নেই, তিনি তাকে লাস্ট বছর তিনি যে ছন্দে ছিলেন সেই ছন্দে তিনি এবছর না থাকলেও তিনি শেষ যে ম্যাচে গোলটি করেছেন, অর্থাৎ যে লিগ শিল্ড উইনিং ম্যাচ ছিল যেটি, সেই গোলটি করে সবার যোগ্য জবাব দিয়ে দিয়েছেন, এবং একটি মাত্র গোলেই তার সেই পুরনো এবং তাকে দল থেকে বের করে দেওয়া নিয়েও সমর্থকদের মধ্যে যে জল্পনা উঠেছিল সেই জল্পনাগুলোর অবসানে তিনি করে দিয়েছেন। সুতরাং কোচ জোসে মলিনা গ্রেগ স্টুয়ার্টের ওই অ্যাটাকিং মিডফিল্ড পজিশনটাতে তিনি গ্রেগ স্টুয়ার্ট, জেসন কামিংস এবং ডিমি পেট্রাটাস যে কোনো কাউকে রাখতে পারেন, এ নিয়ে কোনো দ্বিমত নেই। এছাড়া যদি গ্রেগ স্টুয়ার্টকে তিনি রাখেন বা ডিমি পেট্রাটাসকে যদি রাখেন, সেক্ষেত্রে সাহাল আব্দুল সামাদ এবং গ্রেগ স্টুয়ার্ট এই দুজন নিজেদের মধ্যে পজিশন শিফট করে খেলতে পারবেন, কারণ সাহাল অ্যাটাকিং মিডফিল্ডার, তিনি অবশ্যই অ্যাটাকিং মিডফিল্ডে ভালো খেলবেন, এবং রাইট চ্যানেল থেকে গ্রেগ স্টুয়ার্টও যথেষ্ট তার লেফট ফুট দিয়ে ধারালো ক্রস তিনি রাখতে পারবেন বক্সের ভিতরে। সুতরাং দেখা যাক ওই পজিশনটাতে কাকে খেলায়, কাল স্টার্টিং 11 অ্যানাউন্স হলেই আমরা দেখতে পাবো। এবং ফরওয়ার্ড পজিশনে অবশ্যই কারোর ডাউট থাকার কথা নয়, সেখানে জেমি ম্যাকলারেন তিনি থাকছেন। তো যে পজিশনটি নিয়ে একটু কথা বলবো সেটা হলো ডিফেন্সিভ
মিডফিল্ড পজিশনটাতে এখানে আমি অনিরুদ্ধ থাপা এবং দীপক টাংরির যে কম্বিনেশনটা রেখেছি, কোচ চাইলে সেখানে সূর্যবংশী এবং দীপক টাংরির কম্বিনেশনটাকেও ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু হাই ভোল্টেজ ম্যাচ, একটা প্রেশার থাকবে, সেক্ষেত্রে সূর্যবংশীকে ইউজ না করে থাপার মতো একজন এক্সপিরিয়েন্স প্লেয়ারকে ইউজ করাটাই বেটার অপশন হবে বলে মনে হয়। এছাড়া ডিফেন্সিভ ব্লকার দীপক টাংরি তিনি অবশ্যই থাকবেন। যে পজিশনটা নিয়ে একটু খটোমটো লাগছে সেটি হলো হয়তো থাপাকে বা সূর্যবংশী দুজনের মধ্যে যে কোনো একজনকে খেলাতে পারে। দেখা যাক, কালকে স্টার্টিং 11 অ্যানাউন্স হলেই আমরা সে নিয়ে কথা বলবো। এছাড়া আগেই বলেছি মনবীর আর আপুইয়া নেই, সুতরাং রাইট চ্যানেল এবং আপুইয়ার জায়গা, মনবীরের জায়গা এবং আপুইয়ার জায়গা, এই জায়গা দুটোতে যে প্লেয়াররা খেলবেন তাদের একটু এক্সট্রা দায়িত্ব নিয়ে খেলতে হবে, কারণ ওই পজিশনটাতে কোচ জোসে মলিনার লিগ ম্যাচ বরাবর কোনো চিন্তা করতে হয়নি, কারণ ওনার দুজনেই পুরো লিগ ম্যাচ অ্যাভেলেবেল ছিলেন, ওনার দুজনেই ওই পজিশন দুটোতে সামলে দিয়েছিলেন, তো ওই জায়গাটাতে একটু চিন্তার আছে। এছাড়া আমরা যদি পরবর্তী দল অর্থাৎ জামশেদপুর এফসির ফরমেশন নিয়ে কথা বলি, সেক্ষেত্রে জামশেদপুর এফসির কোচ খালিদ জামিল তিনি মেনলি দুটো ফরমেশনে খেলান, 4-2-3-1, কিন্তু যেহেতু সেমিফাইনাল সেক্ষেত্রে আমি 4-4-2 ফরমেশন রেখেছি, যেটা আরো একটা ফরমেশন খালিদ জামিলের, যেটা তিনি লাস্ট ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলিয়েছিলেন। তো সেই ম্যাচে কিছু প্লেয়ার তার অ্যাভেলেবেল ছিল না হাতে, তিনি একটু তার অন্যান্য প্লেয়ারদেরকে সেই পজিশনটাতে খেলিয়ে ম্যাচটা বের করে আনেন, কিন্তু কালকের যে ম্যাচ আছে মোহনবাগানের বিরুদ্ধে সমস্ত প্লেয়ারই তার হাতে অ্যাভেলেবেল আছেন, সুতরাং দেখা যাক আজকের সেই ফরমেশন আমি 4-4-2 ফরমেশনে রেখেছি, যেখানে গোলকিপারে অবশ্যই অ্যালবিনো গোমস, এছাড়া রাইট ব্যাক পজিশনে নিখিল বার্লা। লাস্ট ম্যাচে ইমরান খান ছিলেন না, তিনি এই নিখিল বার্লা রাইট চ্যানেল বরাবর খেলেছিলেন, তো দেখা যাক ইমরান খান যেহেতু ফিরবেন সেক্ষেত্রে বার্লাকে রাইট ব্যাক খেলাবেন অবশ্যই খালিদ জামিল। এছাড়া লেফট ব্যাকে অবশ্যই মোহাম্মদ উবেইস এবং সেন্টার ব্যাক কম্বিনেশনে আমরা অবশ্যই একটু পরবর্তীতে যখন আলোচনা হবে কালকের ম্যাচ শুরুর আগে সেখানে আলোচনা হবে, তবুও আমি সেন্টার ব্যাকে স্টিফেন এজে এবং প্রতীক চৌধুরীর কম্বিনেশনকে রেখেছি, যদিও লাস্ট ম্যাচে প্রতীক চৌধুরীর জায়গায় প্রণয় হালদার যথেষ্ট ভালো ফুটবল খেলেছিলেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে, তো একটা ওই পজিশনটিতে হয়তো প্রতীক চৌধুরীর পরিবর্তে প্রণয় হালদারকে খেলাতে পারেন কোচ, অথবা প্রতীক চৌধুরীর পরিবর্তে হয়তো সিরকোভিচ দুজন বিদেশি ডিফেন্সে খেলালেও খেলাতে পারেন কোচ জোসে মলিনা। এছাড়া রাইট চ্যানেল বরাবর ইমরান খান অবশ্যই তার গতি আছে এবং তিনি পুরো ম্যাচটা পুরো লিগ ফেজটা তিনি খেলেছেন ওই পজিশনটাতে। এছাড়া লেফট চ্যানেলে অবশ্যই মোহাম্মদ সানান তিনি মোহনবাগানের বিরুদ্ধে বরাবরই ভালো খেলে থাকেন, আমরা বরাবরই দেখেছি মোহাম্মদ সানানকে যখন মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচগুলো হয় তিনি একটা এক্সট্রা এফর্ট দিয়ে খেলেন, সেমিফাইনালের এই পজিশনটাতেও হয়তো তিনি অবশ্যই মোহনবাগানের বিরুদ্ধে একটা বেটার রেজাল্ট করার চেষ্টা করবেন, কিন্তু মোহনবাগানের ডিফেন্সও যথেষ্ট অ্যাক্টিভ থাকবে। এছাড়া দুজন মিডফিল্ডার হিসেবে অ্যাভেলেবেল আছেন জাভি এবং সৌরভ দাস। জাভি তিনি অবশ্যই অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ড অর্থাৎ ক্রিয়েটার হিসেবে খেলবেন জামশেদপুর এফসির বিরুদ্ধে, জামশেদপুর এফসির হয়ে। এছাড়া সৌরভ দাস তাকে আমি রেখেছি অ্যাজ এ ডিফেন্সিভ ব্লকার। এছাড়া দুজন ফরওয়ার্ড যারা খেলতে পারেন জর্ডান মারি এবং সিভেরিও। এছাড়া যদি আমি কথা বলি সেক্ষেত্রে তিনজন বিদেশি আমি জামশেদপুর এফসির অ্যাটাকে রেখেছি, কোচ খালিদ জামিল বরাবরই তাই করে থাকেন বলে আমি সেই ফরমেশন সেই তিনজনকেই রেখেছি। তো হয়তো জর্ডান মারি এবং সিভেরিওর যে কম্বিনেশনটা ফরওয়ার্ডে আছে ওই কম্বিনেশনের পরিবর্তে অবশ্যই হয়তো লাস্ট ম্যাচে আমরা যেটা দেখেছিলাম যে জর্ডান মারি এবং জাভির কম্বিনেশন ইউজ করছেন এবং অবশ্যই মিডফিল্ডে রেই ইচিগাওয়াকে খেলিয়ে মিডফিল্ডটাকে কম্প্যাক্ট রেখেছিলেন খালিদ জামিল, সেই কম্বিনেশনটাও আমরা দেখতে পারি। এছাড়া আমি আগেও বলেছি যে প্রতীক চৌধুরীর জায়গায় হয়তো প্রণয় হালদারকে খেলানো হলেও হতে পারে। তো এই যে ফরমেশন গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এরপর কালকে যখন ম্যাচ শুরু হওয়ার সময় আসবে তার আগে স্টার্টিং লাইন আপ যখন আসবে আমরা
অবশ্যই তখন আপনাদের সামনে এই নিয়ে আলোচনা করব যে আজকের এই যে প্রিভিউ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, কালকে স্টার্টিং 11 আসলেই আমরা আলোচনা করব যে আমাদের এই যে স্টার্টিং 11 এর প্রেডিকশন সেটি সঠিক হয়েছে কিনা, বা কোন জায়গায় কি চেঞ্জ এসেছে। এছাড়া কোচ মলিনা এবং কোচ খালিদ জামিল তারা কিভাবে দল নামিয়েছেন, কার কি ট্যাকটিক্যাল স্ট্র্যাটেজি, সেটা নিয়েই কালকে কথা হবে। আমরা ওয়াচ অ্যালং এ আসবো কালকের ম্যাচে সন্ধ্যে 7টা থেকে, আপনারা অবশ্যই থাকতে ভুলবেন না। তো দেখা যাক কালকের যে ওয়াচ অ্যালং সেখানে দেখা হচ্ছে। আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের এই অ্যানালিসিস ভালো থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আপনাদের প্রিয় দলের সমস্ত ট্রান্সফার রিলেটেড আপডেটস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।